হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসিখুশি আছেন। আর অশরীরী চ্যানেলের এই ঘটনাগুলো দারুণভাবে আপনারা উপভোগ করছেন। গতদিন আমি বোধহয় লাস্ট শুক্রবার আমি 3টে ঘটনা বলেছিলাম। যাই হোক, অনেকের ভালো লেগেছে। তো আজকেও ভিডিও খুব বেশি বড় হবে না, ছোটই হবে। আমি যে কোনো একটা ঘটনাই আজকে বলবো। তো চলুন আমি ঘটনাটা শুরু করি। ঘটনাটা ছিল হীরক বলে একটি ছেলে, যে জামুরিয়াতে থাকে, আসানসোলের এই জামুরিয়া। তো ওখানে জানেন তো, বাঙালি অধ্যুষিত ঠিক বলা যাবে না, অবাঙালি প্রচুর থাকে। এবং ওখানে যারা বাঙালিরাও যারা থাকে, বাঙালির সংখ্যা এর সংখ্যা মোটামুটি সমান সমান। তারা মোটামুটি হিন্দিতে খুব চোস্ত, এবং হিন্দিটা বোঝেনও ভালো, বলতেও পারেন ভালো। তো যাই হোক, তো এই হীরকের এই 5 বন্ধু এরা ঠিক করলো, এরা গড় পঞ্চকোট বলে একটা জায়গা আছে, সেইখানে এরা বেড়াতে যাবে। এটা কালকে রোববার গেল, তার আগের রোববারের ঘটনা। গড় পঞ্চকোট বলে জায়গা আছে, সেখানে বেড়াতে যাবে। তো এর মধ্যে এই হীরকের এক বন্ধু শালাবাবু এসে হাজির। এই শালাবাবু রাঁচিতে থাকে, মানে এখন যেটা ঝাড়খণ্ড, আগে বিহারে ছিল। রাঁচিতে থাকে, রাঁচি থেকে এসছে শালাবাবু। এখন শালাবাবুকে ছেড়ে ভগ্নিপতি কিভাবে যাবে? তো সবাই বললো, চল শালাবাবুকে নিয়েই চল। এরাও প্রায় সমান বয়সী শালাবাবু। তো যাই হোক, এই শালাবাবুর নাম হচ্ছে ছোটু। তা ছোটুকে নিয়ে, ওরা শালাবাবুকে নিয়ে এই 6জনেরা রওনা দিল। তা গড় পঞ্চকোটে গেছে, সেখানে উঠে ওই একটা রিসর্টে উঠেছে। রিসর্টটা খুব কাম অ্যান্ড কোয়াইট এবং বেশ বড় রিসর্ট। তো সন্ধেবেলায় এরা জোনা 5 বা 6 বন্ধু বসে, এরা কলকাতার কোনো একটা রাজবাড়ির মানে ভৌতিক ঘটনার কনস্পিরেসি, মানে সেখানে ভৌতিক ঘটনা ঘটে, এটা একটা কনস্পিরেসি, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। কারণ দেখুন, কলকাতায় বহু এইরকম রাজবাড়ি আছে, যেখানে আপনারা ঠাকুরও দেখতে যান অনেকে। জানেন তো, এদের প্রত্যেকেরই একটা হিস্ট্রি আছে। হুম। একটা অডিও ক্লিপও আমার কাছে ছিল, একজন পাঠিয়েছিল কোনো একটা বিশিষ্ট রাজবাড়ির। যাই হোক, সেটা আমি বলতে চাই না, ছাড়ুন, বাদ দিন। সেখানে আপনারা যান, ঠাকুর দেখতে যান। তো এইসব নিয়ে আলোচনা হচ্ছে, কোন রাজবাড়ির কি ভৌতিক ঘটনা, হ্যানা ত্যানা, এইসব নিয়ে। তো তখন ওই যে ওর বন্ধুর যে শালাবাবু ছোটু, যে রাঁচিতে থাকে, সে তখন একটা ঘটনা শোনায়। ঘটনাটা হলো, ছোটু বলছেন যে ছোটুর তখন, এটা 2004 বা 2005 সালের ঘটনা। ছোটু বলছে ছোটুর বয়স তখন 12 বছর। 12 বছর। তো বলছে যে আমাদের যে মহল্লা বা পাড়া, ওই পাড়ার মাঠে আমরা ছুটিয়ে ফুটবল, ক্রিকেট এগুলো খেলি। তো বললো, আমার এক বন্ধু ছিল আমাদের মহল্লাতে, তার নাম হচ্ছে সোনু। সোনুর বয়স তখন 15 বছর। বললো, আমার বয়স 12, সোনুর 15 হবে। ওই 15 বছর বয়সে সোনু কিন্তু প্রায় 6 ফিট লম্বা, সেই রকম ফর্সা গায়ের রং, আর সেই রকম স্বাস্থ্য চেহারা। এবং সোনু নিজের এই মানে ফিজিক বা এই ফিগারটা সম্বন্ধে খুব ওয়াকিবহল ছিল। ওই যেটা শুনলাম, কি একটা বই বেরিয়েছিল, তেরে নাম, সলমান খানের। তো ওই তেরে নাম বইতে সলমান খানের যেমন চুলের স্টাইল ছিল, মানে এত অব্দি ঘাড় অব্দি চুল, ওই রকম নাকি ওর চুল লাগতো, এবং বেশ দেখতেও সুন্দর লাগতো। তা বলছি, সোনু ছিল মানে ওদের পাড়ার বা ওদের মহল্লার মানে সব থেকে পপুলার ছিল, খেলাধুলোও ভালো ছিল, ছিল। আর সোনুকে যে যা বলতো তাই করে দিত। কোনো মুসিবত তো সোনুকে বুলাও, যেমন কারণ কোনো আনাজপাতি এনে দিতে হবে, এ সোনু বেটা, হ্যাঁ থোড়া হামকো এ লা দেনা বেটা। হ্যাঁ ঠিক আছে আন্টি দিজিয়ে, এনে দিল। কারোর ওষুধ আনতে হবে, সোনু থোড়া লা দেনা, তো সোনু এনে দিল। কার গরু হারিয়ে গেছে, সোনুকে বুলাও, তো সোনু তার গরু খুঁজতে বেরিয়ে গেল, এনে দিল। এইরকম কারণ বালতি পড়ে গেছে কুয়োর মধ্যে, সোনুকে বুলাও। মানে সোনু হচ্ছে খুব পপুলার এবং খুব এক্সপার্ট ছেলে। তো যাই হোক, খুব পরোপকারী ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল। কিন্তু 2005 সালে
2005 সালের 1 জানুয়ারি, অর্থাৎ নববর্ষের দিন, ইংরেজি নববর্ষের দিন, সেদিনটা আমরা পয়লা বৈশাখ তো আমরা উদযাপন করি, আর 1 জানুয়ারিটাও আমরা, 31শে ডিসেম্বর 1 জানুয়ারিটা আমরা সমানভাবে করি, সেলিব্রেট করি, অনেকে করেন। তো যাই হোক, সেই 2005 সালের 1 জানুয়ারি বলছে ওদের বাড়ির কাছে একটা ড্যাম আছে। আপনার ড্যামটার নাম শুনেছেন, KANKE, কানকে, কানকে বা কানকি, এইরকম নাম আছে ড্যামটার, খুব সম্ভবত কানকি ড্যামে ওদের মহল্লার অনেকে চান করতে যেত, খুব কাছাকাছি ওই ড্যামটাতে চান করতে যেত। এবার সোনু যে খুব একটা ওখানে চান টান করতে যেত সেরকম কিন্তু ব্যাপার না, কিন্তু 2005-এর 1 জানুয়ারি নববর্ষের দিন সোনু কাউকে না বলে ওখানে চান করতে যায়, ওই ড্যামে চান করতে যায়, এবং একটা পাথরের উপরে দাঁড়িয়েও স্নান করছিল, এবং ওই পাথর থেকেও পা পিছলে যায়, পা পিছলেও পড়ে ওর মাথায় চোট লাগে এবং ওই ড্যামের জলের মধ্যে পড়ে যায়, বুঝতে পারছেন? আর ওটা ভীষণ গভীর, একটা আর্টিফিশিয়াল একটা জলাধার, ওটা প্রচন্ড গভীরতা। এবারে আপনারা জানেন যে ওই জায়গাটা না পিকনিক স্পট প্লাস টুরিস্ট স্পটও বটে ওটা। কিছু লোক ছিল, তারা কিন্তু জিনিসটা দেখতে পেয়েছে যে পাথর থেকে পিছলেও নিচে পড়ে যাচ্ছে। তারা হই 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 করে ছুটে গেছে, ছুটে গিয়ে তো কিছু করার নেই, ও তো বিশাল ডেট তোর। এরা সঙ্গে সঙ্গে টাউনে এসে খবর দিয়েছে, খবর দেওয়ার পরে পুলিশ তৎপর হয়ে গেছে। এইবার সেখানে এসে তো ডুবুরি নামিয়েছে। এবার তো প্রথমে তো কেউ জানে না যে সোনু ওখানে চান করতে গেছে, শুনেছে এরকম ড্যামের উপর দিয়ে কেউ এরকম এই চান করতে গিয়ে পড়ে গেছে পা পিছলে। তো এইবারে ডুবুরি নামানোর পরে সকাল থেকে সেই 4:30-টের সময় সোনুর ডেড বডি উদ্ধার হল। তো ছোটু বলছে যে ডেড বডিটা উদ্ধার করার পর বলল সেই এই অবধি ঘাড় অবধি এত চুল, একে তো ফর্সা রং ছিল, তার উপরে না বডিটা একদম মানে জলের মধ্যে অতক্ষণ থাকার পরে না পুরো ফ্যাকাশে হয়ে গেছে। এইবার পাড়ায় তো মানে পুরো পুরো পাড়াটা ভেঙে পড়লো, সবাই খুব মর্মাহত। আর সোনুর বাবা মা আর একটা বোন ছিল, বুঝতেই পারছেন যে তাদের কি অবস্থা যেতে পারে, যে একটা জোয়ানমধ্য ছেলে, সমর্থ ছেলে, একটাই ছেলে, সেই রকম ভাবে চলে গেল। তো পাড়ার সবাই খুব মানে কান্নাকাটি করেছিল এই সোনু চলে যাওয়াতে, সবাই খুব মানে তো যাই হোক, এখন দেখুন মৃত্যুটা তো অপমৃত্যু, যদিও আত্মহত্যা নয় কিন্তু অপমৃত্যু। তা সোনুর অন্ত্যেষ্টি হলো, অন্ত্যেষ্টি হয়ে যাওয়ার পর, আর এ তো আর জাঁকজমক করে কোনো বুড়ি বুড়ো মারা যায়নি যে তার ভাই শ্রাদ্ধ করতে হবে, তাই কোনো রকম করে সংক্ষিপ্ত করে, আর এইসব কাজগুলো মনে হয় খুব অপঘাতে মৃত্যু 3 দিনে কাজ হয়, সব জায়গাতে মনে হয় একই নিয়ম আছে, জানি না, বলতে পারবো না। তো যাই হোক, এর পারলৌকিক ক্রিয়া কোনো রকম করে বাবা সম্পন্ন করে দিয়েছে, ব্যাস ওই পর্যন্ত। তো জানুয়ারি মাস চলে গেল, 1 জানুয়ারি ঘটনাটা ঘটে, জানুয়ারি পুরো চলে গেল, ফেব্রুয়ারি চলে গেল, মার্চ চলে গেল, অর্থাৎ 3 মাস হয়ে গেল। এই 3 মাসে মানুষ কিন্তু, মহল্লার বা পাড়ার সবাই আস্তে আস্তে সোনুকে ভুলতে বসেছিল, মানে ভুলে যাচ্ছিল জিনিসটা। স্বাভাবিক একটা হয়ে যায়, দেখবেন এই পাড়ার ছেলে 1 মাস 1.5 মাস 2 মাস বাদে অনেকে আস্তে আস্তে ফিকে হয়ে যায়। কিন্তু জিনিসটা যদি ফিকে হয়ে যেত তাহলে বোধ ঠিক হতো, কিন্তু ফিকে হয়নি। ঘটনাটা এইখানে, ঘটনাটা হচ্ছে এই সোনুর এক কাকা কাকিমা, মানে ধানবাদে, মানে একটু ইন্টেরিয়ারে, তৎকালীন ধানবাদের একটু ইন্টেরিয়ারে, একটু গ্রামের দিকে থাকতো, ওটা বোধহয় ওদের গ্রামের পৈতৃক বাড়ি, কাকা কাকিমা। তো সেই কাকিমা সোনুকে বোধহয় একবার দেখেছে মনে হয় বিয়ের সময়। বিয়ের সময় তখন তো বেশি বড় না, ছোট, আরো হয়তো ছবি দেখেছে, সেরকম ভাবে সোনুর সাথে যে মানে কথাবার্তা বলা বা ওঠা পর সেরকম কিচ্ছু ছিল না। তাই এপ্রিল মাসে ওই দেশের বাড়ির থেকে সোনুর কাকা কাকিমা সোনুদের এই রাঁচির বাড়িতে আসেন। সোনুদের বাড়িটা একটু বলি, ওই সোনুর বাবা রাঁচিতে কর্মরত অবস্থায় বাড়িটা বানিয়েছিল, দোতলা বাড়ি, প্লেন,
কোনো বাউন্ডারি দেয়া নেই, দোতলা প্লেন একটা বাড়ি, আর বাড়ির পিছন দিকের যে জমিতে ওখানে একটা বাঁধানো একটা পাতকুয়ো আছে, চারপাশটা বেশ বাঁধানো, বসে স্নানও করা যায়, কাপড় কাচা, বাসন মাজা সব কিছু করা যায়। এই হচ্ছে ওদের বাড়ি। আর এর 2-3টে বাড়ি আগে ওই ছোটুদের বাড়ি, যে ঘটনাটা বলছে, ছোটুদের বাড়ি। তো যাই হোক, সোনুর সেই কাকা কাকি তো এসছেন, এসে ওখানে আছেন। তো একদিন রাত 9টা বা 9:30 বাজে বোধহয় লোডশেডিং ছিল। সোনুর কাকিমা ওই জন্য হারিকেন নিয়ে, যেহেতু লোডশেডিং ছিল, হারিকেন নিয়ে উনি কুয়ো পাড়ে গেছেন কোনো কাজ করতে, কোনো থালা বাসন ধুতে বা কিছু করতেও উনি গেছেন। উনি যখন ওখানে গেছেন, উনি গিয়ে দেখেন কুয়ো পাড়ে কেউ দাঁড়িয়ে আছে, যার এত পর্যন্ত, মানে এত অব্দি চুল, চুলগুলো চপচপে ভিজে এবং পুরো বিবস্ত্র, মানে উলঙ্গ অবস্থায় কেউ ওখানে দাঁড়ানো, অতখানি লম্বা। উনি ওই দেখে না বিকট চিৎকার করে ওখানে অজ্ঞান হয়ে যায়, এবং ওনার ওই চিৎকারে সোনুর বাবা, মা, বোন সব বেরিয়ে আসে। আশেপাশের বাড়িরও 2-1 জন কিন্তু তারাও বেরিয়ে এসছে ওই রকম চিৎকারে। এত জোর চিৎকার করলো গে, তারা এসে দেখে যে ওই ভদ্রমহিলা সেন্সলেস হয়ে আছেন, হেরিকেনটা পাশে পড়ে আছে। এবার সবাই মিলে ধরাধরি করে তো ঘরে নিয়ে এসে চোখে মুখে জল দিয়ে সোনুর কাকিমার যখন জ্ঞান ফিরেছে, তখন জিজ্ঞেস করেছে, ওর তো হিন্দি ভাষী লোক, যে কি হয়েছিল, যে এরকম অজ্ঞান হয়ে গেল কি করে, তোমার তো সেন্স ছিল না, কি হয়েছে? তখন উনি যা বর্ণনা দিলেন, যে উনি যা দেখেছেন, উনি বলছেন যে আমি কলপাড়ে, এই কুয়ো পাড়ে গেছি, আমি দেখছি ওইখানে ওই কুয়ো পাড়ের পাশে এরকম কেউ দাঁড়ানো, যার এত অব্দি অব্দি চুল, এতখানি লম্বা এরকম, এবং সে পুরো বিবস্ত্র অবস্থায় উলঙ্গ হয়ে সে দাঁড়িয়ে আছে। এবং উনি যা বর্ণনা দিলেন, এবং পাড়ার লোক বা সোনুর বাবা সবাই যেটা শুনলো, সেটা হলো সোনুর চেহারার বিবরণের সাথে হুবহু মিলে যাচ্ছে। তো পাড়ার লোকেরা এটা শুনলো, কিন্তু তারা না এটাতে ততটা বেশি আমল দিল না। আমল কেন দিল না আমি বলি, তারা হয়তো ভাবলো যে সদ্য সদ্য ছেলেটা মারা গেছে, 3 মাস হয়েছে, উনি হয়তো কোনোভাবে হ্যালুসিনেট করেছিলেন, মানে একটু ওই সোনুর কথা চিন্তা করেছেন, ভাবনা করেছেন, তার থেকে একটা ভয় পেতে পারে, মেবি এটা হতে পারে, তারা এইটা ভেবেছিলেন। তো যাই হোক, তারা যা ভাবুন না ভাবুন, সোনুর ওই কাকিমা আর কাকা কিন্তু এরপরে ওই বাড়িতে আর থাকেননি, বেড়াতে এসেছিলেন। ওনারা পরের দিনই ধানবাদের পথে যাত্রা করেন, ধানবাদে ফিরে যান। এরপর জিনিসটা কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ আপনি যদি কোনো নেগেটিভ এনার্জির প্রপার কাজ না করেন, বা তার যদি কোনো মৃত ব্যক্তির ইয়ে না করেন, তাহলে আমাদের শাস্ত্র মতে বলা হয় যে সে তখন প্রেত লোকে বাস করে। এমনি ন্যাচারাল ডেথেও তাই, দেখবেন বাড়ির পুরোত মশাই এসে বলবে এখন উনি প্রেত লোকে আছে, এই 1 বছর প্রেত লোকে থাকবে, তার জন্য তার পারলৌকিক ক্রিয়া করতে হয়, তারপরে 1 বছর বাদে গিয়ে গয়ায় পিণ্ডদান করতে হয়, এগুলো নিয়ম। তা সোনুর বাবা তো সে সমস্ত কিছুই করেননি। ফলে হলো কি, সোনুর মা, সোনুর বোন, এরা কেউ রাত 9টার পরে ওই কুয়ো পাড়ে কিন্তু যেতে পারতেন না। এইবার কিন্তু এরা দেখতে শুরু করলেন, একদম পরিষ্কার হুবহু যে দাঁড়িয়ে আছে, ওই রকম চুল এরকম, খুব ভালো করে দেখলে বোঝা যায়, যতটুকু দেখা যায় তাতে মনে হচ্ছে যেন চুলগুলো সপসপে ভিজেই ঘাড় পর্যন্ত চুল, অতটা লম্বা এবং পুরো বিবস্ত্র, গায়ে একটা সুতো পর্যন্ত নেই। অর্থাৎ পোস্টমর্টম করার সময় তো গায়ে সুতো থাকে না। যাই হোক, তারা কিন্তু এই সোনুর বাবা, মা বা বোন, তারা কিন্তু এই রাত 9টার পরে কুয়োর ধারে যাওয়া বন্ধ করে দিলেন। যা কাজ রাত 9টার আগে তারা সেরে নিতেন, 9টার আগে, যাতে 9টার পরে কুয়ো পাড়ে যেতে না হয়। বাড়িতে লাইট টাইট ছিল, তবে লোডশেডিং হতো, পাড়ার রাস্তা ছিল, রাস্তার মোড়ে ল্যাম্পপোস্ট ছিল, সবই ছিল, মানে ছিল না সেরকম কিছু না। রাঁচির মতো জায়গা, সেখানে একটা মহল্লা, বুঝতেই পারছেন। তো যাই হোক, এবার সোনুর বাবা বা মা
বা তার পরিবার এই জিনিসটা কিন্তু চেপে গেছে, যে তারা যে কুয়ো পাড়ে সনুকে দেখতে পান এটা চেপে গেছে। কারণ দেখুন, সন্তানের প্রতি একটা অপত্য স্নেহ, হুম, তাদের মধ্যে হয়তো কাজ করছিল, যে হ্যাঁ, ও আসছে বা বাড়িতে আসছে, ওখানে দাঁড়িয়ে থাকে, থাক, হ্যাঁ, ওকে বিরক্ত করবো না, ঠিক এরকম একটা অপত্য স্নেহ থেকে এই জিনিসগুলো জন্মায়। কিন্তু এগুলো কিন্তু পরবর্তীকালে খুব মহা শক্তিশালী হয়ে ওঠে। সেই নিম্নচাপ যেমন আস্তে 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 শক্তি সঞ্চয় করে, তো সেই রকমেরই অবস্থা এই নেগেটিভ এনার্জিরও, বুঝতে পেরেছেন? এরাও কিন্তু শক্তি সঞ্চয় করে তার প্রতিকার না করলে। এইবারে কিন্তু জিনিসটা চাপা থাকলো না, জানেন তো। এইবারে রাত বিরেতে, রাত বিরেত মানে ধরুন কোনো মানুষ তার ব্যবসা বন্ধ টন্ধ করে রাত 12টায় ফিরছে, কেউ কোনো এমার্জেন্সি কাজে, তারা তো ফিরতে ফিরতে রাত 1টা হচ্ছে, তারা ওই গলির মধ্যে তারা সনুকে দেখেছে, অত বড় বড় চুল, বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গলির মধ্যে দিয়ে, এবং তারা দেখে রীতিমতো ভয় পেয়েছে। এই দৃশ্য তারা দেখেছে। ছোটু বাড়ির 3টে বাড়ি পরে ছিল সনুদের বাড়ি। তা ছোটুদের বাড়ির আগে বাড়ির এক ভদ্রলোক, তিনি ওই এপ্রিল মে মাস তো, তিনি ওই গরমের সময় ছাদের পরে উঠেছেন রাত্রিবেলায়। ছাদের পরে উঠে উনি পিছনে হাতটা দিয়ে পায়চারি করছেন, একটু হাওয়া টাওয়া খাচ্ছেন ছাদে। হঠাৎ দেখেন কার্নিশের পরে সনুকে দাঁড়িয়ে থাকে, যা এত অব্দি অব্দি চুল, একদম পুরো গায়ে, মানে যারা দেখছেন কিন্তু তারা কিন্তু একই জিনিস দেখছেন, একদম উলঙ্গ অবস্থায় ওই রকম, এত অব্দি অব্দি চুল, মনে হচ্ছে চুল থেকে জল পড়ছে। উনি ওই দেখে না, পাশের বাড়ির ভদ্রলোক ছাদ থেকে, ছাদের সিঁড়ি দিয়ে লাফ দিয়ে নামতে গিয়ে সেই সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে ভদ্রলোকের একটা হাত ভাঙলো, পা ভাঙলো, এবং বেড ডেটিন হয়ে গেলেন। হসপিটালাইজ করতে হলো, তারপরে বেড ডেটিন। হাত পা ভাঙা অবস্থায় কি করে হাঁটাচলা করবে? বিছানায় শুয়ে থাকা ছাড়া তো কোনো গতি নেই। তো এইরকম জিনিসগুলো কিন্তু হতে থাকলো, জানেন তো। এইবারে আসি, সনুর বাবা, এই ছোটুর বাবা, এই যে ছেলেটা ঘটনাটা বলছে, এই ছোটুর বাবার ওখানে একটা গোলদারি ব্যবসা ছিল, মানে কোনো দোকান। উনি ব্যবসা মানে ভালো বিক্রি বাট্টা ছিল, এ ছিল। এই ছোটুর বাবা না, সকালে উঠেই দোকান, তারপরে বাড়ি ফিরতে ফিরতে দুপুর, আবার বিকেল সন্ধে হতে না হতেই আবার দোকান খোলা। ফলে ওর চুলদাড়িগুলো ঠিকমতো কাটা হতো না, এবং রাত্রি ছাড়া ওনার পক্ষে দিনের বেলায় চুলদাড়ি কাটাও সম্ভব না। সারা সপ্তাহ 12 মাস 30 দিন দোকান খোলা। তা উনি একদিন ওই সন্ধ্যের সময় দোকানে যাচ্ছেন, যার সময় সেলুনে কথাবার্তা বলেছেন যে এরকম, এই কটার সময় আসবো, আমার চুলদাড়ি খুব বড় হয়েছে, চুলদাড়ি কাটতে হবে রে, অনেকদিন কাটা হয়নি। তা বলছে যে কাকু, 9টার সময় আসুন, 9টার সময় সেলুন ফাঁকা থাকে মোটামুটি, ওই টাইমে কেটেন। বলে ঠিক আছে। এবার উনি দোকানদারি করে টোরে বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে উনি আবার বেরোবেন, সেলুনে যাবেন। রাত তখন ওই 9টা, সোয়া 9টা বাজে। উনি হাতে একটা টর্চ নিয়ে, ছোটুদের বাড়িটা একটু বলি কিরকম, আপনার বর্ণনা দিয়ে দিই, বুঝতে পারবেন। ছোটুদের বাড়িটা কিন্তু একতলা বাড়ি, হ্যাঁ, সনুদের 3-4টে বাড়ি আগে ওই বাড়িটা একতলা বাড়ি, চারপাশে কিন্তু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, সামনে একটা শৌখিন একটা গেট আছে, খুব সুন্দর করে একটা মানে গেট করা আছে লোহার। আর বাড়ির ভিতরে অন্তত 6খানা সব কোণে কোণে দেবদারু গাছ আছে, বেশ লম্বা লম্বা। ওই গেটের সামনেও একটা আছে। তো এইবারে ছোটুর বাবা চুলদাড়ি কাটতে বেরোচ্ছে, রাত 9টার পরে সেলুনে যাবেন, কারণ এছাড়া ওনার সময় হবে না। তো উনি যখন টর্চটা নিয়ে বেরিয়ে গেটটা কেবল খুলতে যাবেন, হঠাৎ ওনার মনে হলো সটসট সটসট করে কেউ যেন ওই দেবদারু গাছ থেকে নেমে আসলো। তো উনি, কি রে ভাই, বাঁদর টাদর না কি? তারপর ধপ করে একটা আওয়াজ, মানে এত জোরে আওয়াজটা হয়েছে, সে মানুষ পড়ার মতো আওয়াজ। উনি যে, কি রে ভাই, হ্যাঁ, কি করে বাঁদর? উনি টর্চটা মেরেছেন। টর্চটা মারাতে উনি যা দেখলেন, তাতে গায়ের রক্ত হিম হয়ে যাক জোগাড়। উনি পরিষ্কার সনুকে দেখেছেন, একদম এত অব্দি অব্দি চুল, ওই উলঙ্গ অবস্থায়, পাঁচিলটা টপকে রাস্তায় চলে গেল, মানে ওই দেবদারু গাছটাতে ছিল। উনি দেখছেন কারো মতো কি একটা নামছে, উনি প্রথমে ভাবছেন বাঁদর টান্দর হবে না কি। তারপরে ধপ করে একটা আবার, যেই টর্চ মেরেছেন উনি দেখেছেন পরিষ্কার সনুকের পাঁচিল টপকাতে,
পাঁচিল টপকে রাস্তার ওপাশে চলে গেল। এবারে ওই আওয়াজটা শুনে ছোটুর মা তিনি বেরিয়ে এসছেন যে কি হলো কি হলো, হ্যাঁ জি এ আওয়াজ ইতনা জোর আওয়াজ হুয়া। তো ছোটুর বাবা খুব ক্লেভার মানুষ, উনি ব্যবসায়ী মানুষ, তো উনি জিনিসটা চেপে গেলেন, উনি বুঝতে দেননি। উনি বলছেন কুছ নেই হ্যায় ও বিল্লি থা, তুমি অন্দাজ যাও। এবার উনিও কিন্তু আর সেলুনে গেলেন না, বউকে ঘরে যেতে বললেন ছোটুর মাকে, এবং উনি কিন্তু আর গেলেন না সেলুনে, সেলুনে যাওয়া বন্ধ করে দিলেন। তো যাই হোক, এইভাবে কিন্তু জিনিসটা ক্রমশ বাড়তে লাগলো। রাত্রিবেলাতে পথে ঘাটে ওখানকার ওই মহল্লার অনেক মানুষ কিন্তু সনুকে দেখতে পেত। ঠিক আছে, এবারে এই যে ছোটুর বাবার যে ব্যবসা ছিল দোকানদারি, ছোটুর বাবা একটা ছেলেকে দোকানে রেখেছেন, ছেলেটার বাড়ি অনেক দূরে। তখন উনি বলেছেন যে তোকে বাড়িতে যেতে হবে না, তুই আমার কাছেই থাকবি, খাওয়া দাওয়া করবি, আমার বাড়িতে থাকবি, কোনো ব্যাপার নেই। তো ছোটুদের বাড়িতে ওই গেটটা দিয়ে ঢোকার মুখে সামনে এক ফালি বাগান ছিল, সুন্দর গেট, আমি তো আগেই বলেছি, সামনে এক ফালি গেট দিয়ে ঢুকে সামনে এক ফালি একটু বাগান আছে, বাঁ দিকে একটা গ্যারেজ ঘর আছে, আর এই 6টা দেবদারু গাছ আছে কোণে কোণে, তার মধ্যে গেটের পাশেও একটা আছে। তো ছেলেটা তো এসছে, ওইটাই ছেলেটার কিন্তু প্রথম দিন, ফার্স্ট ডে ছেলেটাকে রেখেছেন, ওই দিন ছেলেটা কাজে যোগ দিয়েছে দোকানে। তা দুপুরে কাজ টাজ করেছে, বাড়িতে এসছে, খেয়েছে, আবার সন্ধ্যেবেলায় দোকানে গেছে ছোটুর বাবার সাথে, দোকানদারি করেছে, করে টোরে রাত্রে এসে খেয়ে দে ওকে ওই গ্যারেজ ঘরের ব্যবস্থা করে দিয়েছে ওই ছোটুর বাবা। ঠিক আছে, গ্যারেজ ঘর তো কোনো গাড়ি টাড়ি ছিল না, তো গ্যারেজ ঘরটা ফাঁকা পড়ে থাকতো। ওখানেই আলো লাগানো আছে, ক্যাম্প খাট পাতা আছে, মশাই টাঙিয়ে ও ওখানে শুয়ে আছে ছেলেটা। ওই দিনই প্রথম এসছে বাড়ি থেকে। তো ছেলেটা শুয়ে আছে, ছেলেটা শুয়ে শুয়ে দেখছে যে সামনে যে গেটটা আছে, রাস্তার ল্যাম্পপোস্টের আলোটা জ্বলে আছে, ও দেখছে এই গেটের নিচে যে ফাঁকাটা আছে ওখান থেকে কারুর পায়ের পাতা দেখা যাচ্ছে, একবার ডান দিকে যাচ্ছে একবার বাঁ দিকে যাচ্ছে, মনে হচ্ছে কেউ যেন পায়চারি করছে। ঠিক আছে, গেটের বাইরে কেউ পায়চারি করছে। তো ও ভাবছে যে ক্যা হ্যায় ভাই, কিন্তু একজন তো এখান থেকে হাঁটাচলা করছে। তো ও ভাবছে যে চৌকিদার হবে, অর্থাৎ রাত পাহারা দেয় যারা, তারা হবে। তা ও একবার জিজ্ঞাসা করেছে, ভাই কোন হ্যায় উধার, জোরে হেঁকে উঠেছে, ভাই উধার কোন হ্যায়, কোনো আওয়াজ নেই। এইবার ও দেখছে যে ওই যে পায়ের পাতাটা একবার ডান দিকে যাচ্ছিল একবার বাঁ দিকে যাচ্ছে, পায়চারি করছে, সেটা দেখা যাচ্ছে না। তখন ও ভাবলো যে চৌকিদার যদি হবে সে তো বাঁশি বাজাবে, লাইট পোস্টে বাড়ি মারবে লাঠি দিয়ে, তা তো নয়, দেখি তো। ও মশারি খুলে উঠে মশারি থেকে বেরিয়ে গেটটাকে খুলেছে, খুলে দেখছে কেউ নেই, কেউ কোথাও নেই। তখন ও চিন্তা করছে চৌকিদার হলে তো ভেগে যাবে না ভাই, হ্যাঁ, চৌকিদার হলে তো সামনে দাঁড়িয়ে থেকে বলবে যে হ্যাঁ আমি চৌকিদার, কি ব্যাপার। কিন্তু কে পায়চারি করছিল, কেই বা চলে গেল। ও গেটটা বন্ধ করে এসে আবার মশারিতে ঢুকে ও শুয়ে পড়েছে। কখন ঘুমিয়ে পড়েছে ও জানে না। হঠাৎই ওর মানে দমের কষ্ট হতে লাগে এবং ওর চোখ খুলে যায়। ও দেখে যে এত অব্দি ঘাড়ে, মানে এত বড় বড় চুল, পুরো উলঙ্গ অবস্থায় কেউ ওর গায়ের পরে বসে, বুকের উপরে বসে ওর গলা টিপে ধরেছে, আর ওর গলা দিয়ে আর্তনাদের শব্দ, এবং মশারিটা ছিঁড়ে ও তখন মাটিতে পড়ে গেছে, এত জোরে ওর গলা চেপেছে। ওই আওয়াজে ছোটুর বাবা ছোটুর মা সব বেরিয়ে এসছে, এসে দেখছে যে ছেলেটা মাটিতে এরকম পড়ে আছে, তার চোখ মুখ লাল, মনে হয় যেন রক্ত বেরিয়ে যাবে, এবং জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন ওকে মাথায় জল টল দিয়ে ওকে তো শুশ্রূষা করা হলো, করে যখন ওর জ্ঞান এসছে তখন জিজ্ঞাসা করেছে কা হুয়া। তখনও সব ব্যাপারটা বলেছে যে আমি এরকম শুয়ে আছি, আমি দেখছি একজন কেউ গেটের বাইরে এইরকম কেউ পায়চারি করছে, তারপর দেখছি যে কেউ না, গেটটা খুললাম কেউ নেই, তারপরে আমি এসে শুয়েছি, আমার তো আর কোনো, আমি ঘুম এসে গেছিল, আমি তো জানি না, হঠাৎ আমার গলা কেউ চিপে ধরলো, আর যে গলা চিপে ধরেছিল আমি দেখেছি তাকে এইরকম এরকম দেখতে,
তখন ছোটুর বাবা ঝুঁকি নেননি। ছোটুর বাবা বললেন, চল আমি তোকে বাড়িতে দিয়ে আসি, এখানে থাকার দরকার নেই। কারণ দেখুন, পরের ছেলে যদি কোনো কারণে মারা যায়, কারণ পাড়া এটা তখন মোটামুটি অনেকটা চাউরি হয়ে গেছে, জানেন তো, এই জিনিসটা নিয়ে। তো ছেলেটা ওই দিনই প্রথম এসেছিল, পরদিন সকালেই ছেলেটাকে ছোটুর বাবা বিদায় করলেন। কারণ দেখুন, পরের ছেলে কে ঝুঁকি নেবে, যদি মারা যায় তখন কি কৈফিয়ত দেবে। যখন এই সমস্ত ঘটনা ঘটেছে এইবারে পাড়ার মধ্যে, কিন্তু যে ছোটুর বাবার সাথে হয়েছে, ছোটুর বাবার দোকানের যে কর্মচারী ছেলেটা ছিল তার সাথেই হয়েছে, এবং পাড়ারও অনেকে দেখছে সোনুকে। তখন পাড়ার সবাই মিলে ওই সোনুর বাবার কাছে গেছে, যে বলছে যে দেখিয়ে इसका एक तो মানে রুকনে কা ব্যবস্থা লিজিয়ে, মানে কোনো একটা প্রতিকারের ব্যবস্থা করুন। এটা কিন্তু অনেকেই দেখছে, এবং আমরা খবর পেয়েছি, আপনারাও জানেন। এবং এর সাথে এই হয়েছে, এর সাথে এই হয়েছে। পাশের বাড়ির ভদ্রলোক হাত পা ভেঙে তিনি বিছানায় পড়ে আছেন, এবং সোনুকে যত্রতত্র দেখা যাচ্ছে। এটার একটা ব্যবস্থা করুন। তখন নাকি বেনারস থেকে এক পণ্ডিতজিকে নিয়ে আসা হয় বেনারসে গিয়ে, এবং তিনি আর তার সঙ্গী সাথীরা এসে ওখানে সমস্ত ক্রিয়াকলাপ করেন। এবং বলা হয় যে তারা নাকি পুরো ওই মহল্লাটা, পাড়াটা তারা পুরো বেঁধে দিয়ে গেছিলেন, পুরো মহল্লাটা বেঁধে দিয়ে গেছিলেন, যাতে ফার্দার কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং যাগযজ্ঞও করেছিলেন যে আত্মার সদ্গতির জন্য। এবং সোনুর বাবাকে বলেছিলেন যে কাজ তো আমরা করে দিয়েছি, আপনি একটা কাজ করুন, আপনি গয়াতে যাবেন, গয়াতে গিয়ে ওর একটা পিণ্ডদান করে আসবেন। আর ছোটুর বাবাকে বলেছিল, আপনার ওই গেটের পাশের ওই যে দেবদারু গাছটা, কোনার দিকে যে দেবদারু গাছটা আছে, সব দেবদারু গাছ নয়, কোনার দিকের যে দেবদারু গাছটা আছে ওটা কেটে দেবেন। এবং সেই মতো কেটেও ফেলা হয়েছিল দেবদারু গাছটা, ঠিক আছে। এবং সোনুর বাবাও গয়াতে গিয়ে পিণ্ডদান করে এসেছিলেন। এবং ওই বেনারসের ওই পণ্ডিত যারা এসেছিলেন, তারা এই গোটা পাড়াটা, গোটা মহল্লাটাকে বেঁধে দিয়ে গেছে। এবং বেঁধে দিয়ে যাওয়ার পর থেকে, এবং গয়ায় পিণ্ডদান করে আসার পর থেকে এই জিনিসগুলো কিন্তু স্তীমিত হয়ে গেছিল, আর কিন্তু কোনোদিন কিছু দেখা যায়নি। তো হয়তো সোনুর আত্মা উদ্ধার হয়ে গেছিল, হয়তো হাহাকার করে বেড়াচ্ছিল, সেই জন্য সে আসতো, জানি না। এগুলো তো আপনারা যেমন শুনছেন, আমিও তেমন শুনেছি। যেমন কোনো ডাক্তারের ঘটনা, ইঞ্জিনিয়ারের জীবনে ঘটে যাওয়া ঘটনা, এগুলো আমিও শুনেছি। আমি শুনে আপনাদের আমি সেটা এক্সপ্রেস করেছি বা বলেছি। কারণ দেখুন, আমার কাজ হচ্ছে কোনো একটা ঘটনা আমি শুনলাম, সেই ঘটনায় প্রাণ আনাটা আমার কাজ, আর কোনো কাজ আমার নেই। তা আপনাদের মতো যখন এই ঘটনাগুলো আমার কাছে আসে, তখন আমিও কিন্তু আপনাদের মতো এরকম শুনি বসে, আমারও শোনা হয়ে যায়। তো যাই হোক, এরপর থেকে আর কোনো ঝুটঝামেলা হয়নি। তো হীরক আমাকে বলছে যে কাকু, ঘটনাটা ও যখন শুরু করেছিল, আমি যেমন তেমন বোধহয় কিছু ঘটনা, কিন্তু ঘটনা যখন ও শেষ করলো, তখন কিন্তু আমার যথেষ্ট ভয় হয়েছিল। এবং যে রিসর্টটাতে আমরা ছিলাম গড় পঞ্চকোটে, একটু নির্জন, এবং যে ফ্লোরটায় আমরা ছিলাম, ওই ফ্লোরে আমরা ছাড়া আর বোধহয় একটা ফ্যামিলি ছিল, দূরের কোনো একটা ঘরে একটা ফ্যামিলি ছিল। তার নতুন রুম, নতুন বাথরুম, মানে তখন আমার না রীতিমতো ছোটুর এই ঘটনাটা শোনার পর থেকে আমার বাথরুমে যেতেও ভয় লেগেছিল। মানে ও ফ্র্যাঙ্কলি আমাকে এই কথাটা বলেছে যে কাকু, আমার কিন্তু এই ভয়টা কিন্তু আমার লেগেছিল, যে ছোটুর মুখ থেকে যে এইরকম ঘটনা আমি শুনবো, যে ওর পাড়ার, হ্যাঁ, এটা রাঁচির ঘটে যাওয়া ঘটনা 2004-05 সালে। তো দেখুন, ভিডিও বেশি বড় করে লাভ নেই, অল্প করে শুনুন, আস্তে শুনুন। আর একটা কথা বলি, যে আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে, তাহলে আপনারা সেই ঘটনা আমাকে পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে। হোয়াটসঅ্যাপে কীভাবে যাবেন, যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আশরাফ অতীত, ওখানে আঙুলটা দিয়ে একটু প্রেস করুন, দেখুন ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে। ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওই নম্বরে এসে হাই লিখবেন, আমি দেখে নেব ঠিক। যদি 1-1.5 ঘন্টা দেরিও হয়, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আপনাকে সাড়া দেবো বা ডেকে নেব। এবার ঘটনা হলো, আর সবাইকে বলি যে দেখুন, কখন কি ঘটনা আসে আমি জানি না। যারা শুনছেন, যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই তাদের। আপনারা আপনাদের পরিচিতদের বলবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে। এবং যারা শুনবেন প্রথমবার এই ঘটনা,
তারাও একটু সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কখন কোন ঘটনা আসে সেটা তো আমি জানি না, বলতেও পারবো না। আর মানে সাউন্ডে যদি কোনো প্রবলেম হয়, খুব ধরুন আমার কথা আস্তে শোনায়, কারণ আমার এখানে জোরালো কোনো মাইক নেই, আমি মাইক দিয়ে বলি না, আমি সরাসরি আমি ঘটনাটা বলি, কারণ মাইক আমি তো ইউজ করিনি, আমার এটা ইচ্ছা আছে একটা জোরে, কারণ ঘটনা এত জোরে বলা যায় না, এই ধরনের ঘটনা একটু মসৃণভাবে বলতে হয়। তা আমি ওই একটা মাইক নেবার আমি চেষ্টা করছি ভালো, আমার কাছে আছে একটা, কিন্তু ওটাতে আওয়াজ খুব বসা বসা আওয়াজ, ভালো হয় না। হুম, একটু বেশি দাম দিয়ে ওগুলো কিনলে পরে ওগুলো ভালো হয়, মাইকগুলো ক্যাচ করে ভালো। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘটনা শুনতে থাকুন। এই ঘটনা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ঘটনার মধ্যে আমি যেটুকু জানি আমি সেটুকু নিশ্চয়ই বলতে পারবো। আর বহির্ভূত যদি কিছু থাকে বা জানার থাকে, তাহলে আমি তার থেকে জেনে নিয়ে আপনাকে জানাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। হুম, আবার দেখা হবে। দেখি আমি যদি কালকের মধ্যে যদি আমার শোনা কমপ্লিট হয় বা আমি কমপ্লিট করতে পারি যে আমি বুধবারের মধ্যে বলতে পারবো, তাহলে বুধবারে বলবো, তা নাহলে কিন্তু শুক্রবারে আসবো। যদি কালকের মধ্যে আমার কমপ্লিট হয়ে যায় শোনা, বুধবারে আসবো। আর যদি না হয়, তাহলে আমি কিন্তু বৃহস্পতিবার আমি কোনো ভিডিও আপলোড করি না বা ভিডিও বানাইও না, মঙ্গল শনি বৃহস্পতি বানাই না। তো আমি তাহলে শুক্রবার আসবো, হয় বুধবার নয় শুক্রবার, ঠিক আছে? তা ওই জন্য বলি যে কবে ঘটনাটা আসছে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন, ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে বলি, ঠিক আছে, যে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। চলুন, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘটনা শুনতে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।